আমরা এখন কুমিল্লা বোর্ড 2020 সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমাদের এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটা তথ্য দেওয়া রয়েছে। তথ্যটি হলো পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এটা একটা তথ্য। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে পি অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3। এই যে একটা বহুপদী দেওয়া, এই বহুপদীটির একটি উৎপাদক হলো 2x প্লাস 1। এখানে তারা নির্দিষ্ট করে বলে দিছে যে এই যে বহুপদীটা দেওয়া, এই বহুপদীটার একটা উৎপাদক হলো 2x প্লাস 1। এটা আমাদের জন্য অনেকটা সুবিধা হলো, আমরা এটা প্রমাণ করে দেখাবো, কোনো সমস্যা নেই। 2x প্লাস 1 এই বহুপদীটির একটা উৎপাদক, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। এরপরে খ নাম্বার যে প্রশ্নটা, এখানের মধ্যে বলা হয়েছে পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, কি একই ভাগশেষ থাকে, যেখানে এ নট ইকুয়াল টু বি, তাহলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b ইকুয়াল টু 0। আমাদেরকে এটা দেখাইতে বলছে। কি করতে হবে? পি অফ ওয়াই অর্থাৎ উদ্দীপকে যেই বহুপদীটা দেওয়া আছে, এই বহুপদীটাকে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা একটা ভাগশেষ পাবো। ওয়াই মাইনাস বি দ্বারাও ভাগ করতে হবে, তাহলে আমরা আবার একটা ভাগশেষ পাবো। তো এই প্রশ্নেই বলে দিছে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা আসবে, ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে যেই ভাগশেষটা আসবে, এই দুইটা ভাগশেষ পরস্পর সমান। এই দুইটা ভাগশেষ পরস্পর সমান, তাহলে সেই ক্ষেত্রে, এবং এ আর বি সমান না, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে এইটা সমান 0, এই অংশটুকু সমান 0, এই অংশটুকু 0-র সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। গ নাম্বার ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা পুরো প্রশ্নটা পড়লাম, এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে ক নাম্বার প্রশ্নটার সমাধানটা শুরুতেই করে ফেলি আমরা। বলা হয়েছে দেখাও যে পি অফ এক্স অর্থাৎ এক্স চলকের বহুপদী পি অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 এর একটি উৎপাদক হলো 2x প্লাস 1। আচ্ছা, এখন কথা হচ্ছে উৎপাদক হতে হলে শর্তটা কি? যখন আমরা কোনো একটা রাশিকে উৎপাদক বলবো যে এটা হলো উৎপাদক, তাহলে উৎপাদক হতে হলে আমরা যদি ওইটা দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই সেই রাশিটা বা বহুপদীটা অবশ্যই ভাগশেষটা 0 আসবে। ভাগশেষটা কি আসবে? 0 আসবে। 2x প্লাস 1 দ্বারা এই বহুপদীটিকে ভাগ করলে ভাগশেষ অবশ্যই 0 আসবে, কারণ ভাগশেষ যদি 0 আসে তখনই সেই ভাজকটিকে, যে এটা ভাজক, যেটা দিয়ে ভাগ করি তাকেই তো ভাজক বলা হয়। এই 2x প্লাস 1 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে 2x প্লাস 1টা হচ্ছে ভাজক। যদি ভাজক দিয়ে ভাগ করার কারণে ভাগশেষ 0 আসে, ভাগশেষ 0 মানে আমি পুরোপুরিভাবে ভাগ করতে পারছি, ভাগশেষে আর কিছু নাই, ভাগশেষ 0, তখন ওই ভাজকটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয় উৎপাদক। যেমন আপনি 30কে যদি 5 দিয়ে ভাগ করেন, ভাগশেষে কিছু থাকবে? 0। মানে আপনি 30কে 5 দিয়ে ভাগ করলে 30 পুরোপুরিভাবে ভাগ হয়ে যায়, ভাগশেষে কিছু থাকে না, তাহলে আমরা 5কে তখন বলতে পারি উৎপাদক। 5 কিন্তু ভাজক, কিন্তু যেহেতু এখন ভাগশেষটা 0 আসছে, এই জন্য এই ভাজকটার আমরা স্পেশাল নাম দিতে পারি উৎপাদক। তাহলে এখানে আমাদের দেখেন, আমরা এই বহুপদীটাকে 2x প্লাস 1 দিয়ে ভাগ করব, এবং ভাগ করার দ্বারা ভাগশেষটা 0 আসলে এটাকে আমরা উৎপাদক বলতে পারবো। তো তারা যেহেতু বলছে দেখাও যে এটা উৎপাদক, তার মানে এটা নিশ্চিত উৎপাদক হবে, কারণ প্রশ্ন যখন বলে যে দেখাও যে এটা সমান এটা, দেখাও যে এইটা অমুক, তো প্রশ্নে যখন এটা বলে দেয় তখন এটা আর মিথ্যা হয় না, এটা সত্যই হয়। এখন আমরা প্রমাণটা করে দেখাবো। তাহলে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে কি হবে? আমরা জানি যে যেটা দিয়ে ভাগ করতে বলে, এই যে 2x প্লাস 1 দ্বারা ভাগ করতে বললো, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। যেটা দিয়ে ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক, সেই ভাজকটা সমান 0, এটা আমরা ধরে নিব। 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস হাফ। আমরা এখান থেকে x এর মান পেয়ে গেলাম। কার মান পেয়ে গেলাম? আমরা এখান থেকে x এর মান পেয়ে গেলাম। এই যে x এর মান পেলাম, আমরা করব কি, পি অফ এক্স নামে যেই বহুপদীটা দেওয়া আছে, আমরা সেখানে x এর মান হিসাবে মাইনাস হাফ বসাবো। x এর মান হিসাবে মাইনাস হাফ বসাবো, যেখানেই x দেখব সেখানেই মাইনাস হাফ,
যেখানেই এক্স দেখব সেখানেই মাইনাস হাফ, তখন ক্যালকুলেশন করলে এক পর্যায়ে দেখা যাবে ভাগশেষটা শূন্য আসবে। এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ তখন শূন্য আসবে। আসলে আমরা এটা অঙ্কটা করে দেখি। আমরা দেখতেছি এখানের মধ্যে আমরা দেখতেছি দেওয়া আছে পি অফ এক্স, অর্থাৎ প্রশ্নে যেই বহুপদীটা দেওয়া সেটা লিখলাম পি অফ মাইনাস হাফ। এখানে এই যে মাইনাস হাফ আপনি কীভাবে করে পেলেন এটা কিন্তু আপনাকে করে দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনি এটা মনে মনে হিসাব করে ফেলবেন। ওই যে যেহেতু বলা ছিল 2x + 1 এটা একটা উৎপাদক, তাহলে এইটা সমান 0, মনে মনে এটা সমান 0, তাহলে x = -হাফ, অথবা আপনি রাফ করতে পারেন, এটা আর অঙ্কের মধ্যে করে দেখাইতে হবে না। তাহলে আমরা এখন লিখব পি অফ -হাফ = 2 × x এর জায়গায় -হাফ, x এর জায়গায় -হাফ, x এর জায়গায় -হাফ। এখন একেবারে সহজ ক্যালকুলেশন করে ফেলেন। ক্যালকুলেশন করলে দেখা যাবে যে হ্যাঁ 0 এসে পড়েছে। তো যেহেতু আমরা x এর মান -হাফ বসানোর কারণে পুরো বহুপদীটার রেজাল্ট 0, অর্থাৎ ভাগশেষটা 0 আসছে, তাহলে আমরা বলতে পারি 2x + 1 এটা হলো পি অফ x এর একটি উৎপাদক। আমি আবারও বলতেছি, এই যে 2x + 1 এখান থেকেই কিন্তু আপনি x এর মান -হাফ পাইছেন। 2x + 1 এখান থেকেই আমরা x এর মান -হাফ পেয়েছি। এখন আমি x এর মান -হাফ বসাইলেই কিন্তু রেজাল্টটা 0 আসে। তাহলে এই 2x + 1 হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করা হয়ে গেল। আমরা অঙ্কটা দেখিয়ে দিলাম, অবশ্যই পাশে দেখানো হলো লিখে ফেলবেন, হ্যাঁ, নাইলে কিন্তু টিচারের চোখে পড়লে নাম্বার কমতে পারে। তো এখন দেখেন ক নাম্বারটা শেষ, আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে পি অফ ওয়াইকে y - a এবং y - b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে a ≠ b, তাহলে দেখাও যে a³ + b³ + a² b + ab² + 2a + 2b = 0। এখানে আমাদের লক্ষণীয় যে বিষয় পি অফ ওয়াই, এই যে উদ্দীপকের মধ্যে একটা রাশি দেওয়া আছে, বহুপদী দেওয়া আছে, এই বহুপদীটাকে y - a দ্বারা ভাগ করতে হবে, এই বহুপদীটাকে y - b দ্বারাও ভাগ করতে হবে। আচ্ছা, আমরা এইমাত্রই তো বললাম যে যেটা দিয়ে ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক, যেটা দিয়ে ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক সেটা = 0, আমরা এটা নিজেরা ধরে নিব, সেখান থেকে আমরা চলকের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানের মধ্যে আমাদেরকে বলা হয়েছে y - a দ্বারা ভাগ করা হবে। কি দ্বারা ভাগ করা হবে? y - a দ্বারা ভাগ করা হবে। তাহলে y - a দ্বারা যেহেতু ভাগ করতে বলছে, তাহলে এইটা = 0, তাহলে y = a, আমরা y এর মান পেয়ে গেলাম a। তাহলে আমরা যেই কাজটা করব, পি অফ y অর্থাৎ y চলকের যেই বহুপদীটা দেওয়া আছে আমরা সেখানে y এর মান a বসাবো। ঠিক আছে, y এর মান a বসাবো। আমরা আবার বলা আছে y - b দ্বারাও ভাগ করতে হবে। তাহলে এই যে y - b দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা = 0, তাহলে y = b। এই যে আমরা y এর মান b পেলাম, আমরা করব কি পি অফ y, এই y চলকের বহুপদীটাতে y এর মান এখন আমরা b বসাবো, b বসায়া দেখব। তো এখন আমাদেরকে প্রশ্নে বলে দিছে পি অফ a, অর্থাৎ a যদি আমি বসাই, y এর পরিবর্তে যদি a বসাই তাহলে যেই ভাগশেষটা আসবে, y এর পরিবর্তে যদি b বসাই তাহলে যেই ভাগশেষটা আসবে, এই দুইটা ভাগশেষ সমান, এই দুইটা ভাগশেষ সমান, এটা প্রশ্ন বলে দিছে একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে। তাইলে আমরা তো জানি যে এই পি অফ a এটা মানে একটা ভাগশেষ, পি অফ b এটা মানে একটা ভাগশেষ, কারণ এই সিস্টেমটাকে তো বলা হয় ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, তাহলে এই ফলাফলটাকে বলা হয় ভাগশেষ, এই ফলাফলটাকে বলা হয় ভাগশেষ। তাহলে এই ফলাফল এইটা আর এইটা পরস্পর সমান, এটা বলে দিছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পি অফ a = পি অফ b, পি অফ a এর ফলাফলটা = পি অফ b এর ফলাফল। ধারাবাহিকভাবে অঙ্ক চলবে, একেবারে সহজ একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধানটা করে ফেলি। আমাদের এখানে খ নাম্বার যেই প্রশ্নটা, উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল সেটা লিখলাম পি অফ y = y² + 3 × y² - 1 = y⁴ - y² + 3y² - 3। একটু খেয়াল করেন, y² + 3 × y² - 1, এই y² দিয়ে যদি গুণ করেন y⁴, y² দিয়ে গুণ দিলে -y², 3 দিয়ে গুণ দেন 3y², 3 দিয়ে গুণ দেন -3। এবার এই দুইটাকে যোগ বিয়োগ করেন, তাহলে y⁴ + 2y² - 3। আমরা এক কথায় বলতে পারি যে আমাদের উদ্দীপকে পি অফ y বলতে যেই বহুপদীটা দেওয়া ছিল তাকে ক্যালকুলেশন করলে এই লাইনটা পাওয়া যায়, অর্থাৎ এইটা পি অফ y,
এই লাইনটা পি অফ ওয়াই। আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2y স্কোয়ার মাইনাস 3, এটি হলো পি অফ ওয়াই। আমরা এখন করব কি, এই পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে ভাগশেষ কী হবে, পি অফ এ। তাহলে যেখানে যেখানে ওয়াই দেখব সেখানে সেখানে এ বসাবো। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 3 লিখে ফেললাম, এটা ভাগশেষ, এটা ভাগশেষ। আচ্ছা, এবার আমরা ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ হবে পি অফ বি। তাহলে যেখানে যেখানে ওয়াই দেখবো সেখানে ওদের বি বসাবো, বি টু দি পাওয়ার 4 প্লাস 2b স্কোয়ার মাইনাস 3। আমাদেরকে প্রশ্নে বলে দিছে এই দুইটা ভাগশেষ পরস্পর সমান, আমরা বলবো শর্তানুসারে, যেহেতু প্রশ্নে বলে দিছে শর্তানুসারে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। পি অফ এ এর যে ফলাফল পেলাম, পি অফ বি এর যে ফলাফল পেলাম লিখলাম। সবাইকে একদিকে নিয়ে আসি, সবাইকে একদিকে নিয়ে আসি, এদিকের মাইনাস 3 বাদ, সবাইকে একদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে পাওয়ারগুলো যাদের যাদের মিলে যাবে, পাওয়ারগুলো যাদের যাদের মিলে যাবে তাদেরকে আমরা পাশাপাশি বসাবো। এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এই যে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি। এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ভাঙতে পারি কীভাবে করে, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? ভাঙতে পারি না? আচ্ছা, আমরা যদি এখন এই পুরাটাকে এ বলি আর এই পুরাটাকে বি বলি, তাহলে এ ও যে বাহিরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা তখন বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, এটা আমরা বলতে পারি, ঠিক না? তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই কথাটাই এখানের মধ্যে লেখা হয়েছে। এখান থেকে 2 কমন নেওয়া যায়, ওকে ফাইন। এখন দেখেন যে বিষয়টা, এই মুহূর্তে লাইনটা যেই অবস্থাতে আছে, এই মুহূর্তে লাইনটা যেই অবস্থাতে আছে, এখান থেকে আমরা কমন নিতে পারবো, এখান থেকে আমরা কমন নিতে পারবো। এই যে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দেখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়ার পরে নিয়ম কি, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে এটা এটা কাটা থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা যে কমন নিলাম, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা এটা কাটা থাকবে প্লাস 2। ওকে, পরবর্তী লাইনে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে যা আছে তাই বসবে। অর্থাৎ এই মাঝখানের লাইনটা স্কিপ করা হয়েছে, সেটা আমি এখন লিখে দেখাইলাম। ওকে, তাহলে এই দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। ওকে, এখন আমরা হয় অথবাতে, কারণ আর এখানে আর কোনো ভাঙার কোনো কিছু নাই, ভাঙা হয়ে গেছে সব। এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 অথবা এটা সমান 0, আমরা এটা বলতে পারি। হয় এইটা সমান 0, সবাই একটু একটু সবাই একটু খেয়াল করি, হয় এটা সমান 0 অথবা এইটা সমান 0 অথবা এইটা সমান 0, আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে অন্যগুলোতে সমস্যা নাই, এইটাকে যদি আমরা ইকুয়াল টু 0 বলি তাহলে একটা সমস্যা হবে। এ মাইনাস বি ইকুয়াল টু 0 বললে একটা সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ আমরা যদি বলি যে এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে সমস্যাটা হবে এখানে যে এ মাইনাস বি ইকুয়াল টু 0 বললে পরের লাইনে গিয়ে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি। যদি আমরা বলে ফেলি এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে পরের লাইনে গিয়ে এটা কি হবে, এ ইকুয়াল টু বি, অর্থাৎ এ এবং বি সমান হয়ে যাবে। কিন্তু প্রশ্নে বলা ছিল, শর্ত দেওয়া ছিল, যেখানে এ নট ইকুয়াল টু বি, এ আর বি সমান না, এ আর বি সমান না, তাহলে প্রশ্নে যেই শর্ত দেওয়া থাকবে আমাদেরকে বাধ্যতামূলকভাবে সেই শর্ত মানতে হবে, সেই শর্ত আমাদেরকে মানতেই হবে। যেহেতু এখানে বলা আছে এ এবং বি সমান না, সুতরাং আমরা এখানের মধ্যে এ মাইনাস বি ইকুয়াল টু 0 এটা বলতে পারবো না, কারণ এইটা 0-র সমান বললে এ আর বি সমান হয়ে যায়। কিন্তু শর্ততে বলা আছে এ আর বি 0-র সমান, আর কি এ আর বি সমান না, এ আর বি সমান না, তাহলে শর্ত অনুযায়ী এ আর বি যদি সমান না হয় তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এ মাইনাস বি এটাকে 0-র সমান এটা বলতে পারবো না, এ মাইনাস বি 0-র সমান না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে অঙ্কটা করতেছিলাম, আমরা তাহলে শুধু এই জিনিসটাকে আমরা এখন আর নিব না সামনের দিকে, এটাকে আমরা এখন আর সামনের দিকে আগাবো না, যে এটা বাদ, এটা 0-র সমান না, এটা 0-র সমান না, এটা বাদ। ওকে ফাইন। পরবর্তী লাইনে গিয়ে
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, এইটাও 0-র সমান, এইটাও 0-র সমান। ওকে, তাহলে এখন দেখেন আমরা শুধু এটাকে নেই নাই, কারণ এইটা ইকুয়াল টু 0 এটা আমরা বলতে পারতেছি না শর্ত অনুযায়ী, এই জন্য এটা বাদ। এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। ওকে ফাইন, ঠিক আছে। অথবা আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতে পারেন যে এ মাইনাস বিকে যেহেতু আমি নিতে পারবো না, এটা 0-র সমান না, তাহলে এ মাইনাস বি এখানে গুণ আকারে আছে, তাহলে এ মাইনাস বিকে আমি ওই সাইডে নিয়ে যাই। এ মাইনাস বি এখানে গুণ আকারে আছে, ওই সাইডে নিলে ভাগ হবে, 0কে যদি এ মাইনাস বি দ্বারা ভাগ করেন 0 হয়ে যায়, বাস এ মাইনাস বি বাদ, অঙ্ক থেকে বাদ হয়ে গেল। ওকে, এখন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। এ দ্বারা গুণ করেন, বি দ্বারা গুণ করেন, অর্থাৎ ব্র্যাকেটটা না রেখে একেবারে গুণ করে লিখে দেন, একেবারে গুণ করে লিখে দেন, ঠিক আছে। এটা এই মুহূর্তে যেই অবস্থাতে আছে, এটা এই মুহূর্তে যেই অবস্থাতে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মানে গুণ আকারে আছে, তাহলে পুরাটা গুণ করে দেন, আর গুণ করে দিলে এই লাইনটা পাবেন, এটা 0-র সমান, এটা 0-র সমান। এটা আমাদের প্রশ্নে বলছে, এই যে দেখেন প্রশ্নে বলছে যে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে আপনি যদি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 পুরোটা যদি গুণ করেন, তাহলে এই লাইনটা আমাদের সামনে চলে আসবে। এটা দেখানো হলো, খুবই সহজ একটা অঙ্ক। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমরা দেখি গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ ওয়াই কিউব তো ঠিক আছে, এই যে পি অফ ওয়াই দেওয়া, এই যে পি অফ ওয়াই আমরা করবো কি, এই বহুপদীটাকে হরের মধ্যে বসাবো, এই বহুপদীটাকে হরের মধ্যে বসাবো, তাহলে যেটা আসবে এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই। দেওয়া আছে পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। আমরা যদি 1-এর উপরে একটা স্কোয়ার কল্পনা করি, কারণ 1-এর উপরে স্কোয়ার কিউব যাই দিই না কেন 1 তো 1ই, তো যখন আমাদের যেটা প্রয়োজন আমরা তখন সেই কাজটা করব। যেহেতু এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তাহলে 1-এর উপরে স্কোয়ার দিলে এখানে একটা সূত্র দাঁড়ায়, এই জন্য আমরা একটা 1-এর উপর একটা স্কোয়ার কল্পনা করতেছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, কেন আমরা এটাকে ভাঙলাম? ভাঙার কারণ হলো আমরা জানি যে এই পি অফ ওয়াইটা এই ভগ্নাংশটার হরের মধ্যে বসবে। এই যে ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই, তাহলে পি অফটা কোথায় আছে? হরের মধ্যে আছে, আর আমাদেরকে আংশিক ভগ্নাংশ করতে বলছে। তো যখনই আমাদেরকে একটা ভগ্নাংশ দিয়ে আংশিক ভগ্নাংশ করতে বলে, তখন ওই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ওই হরটাকে কী করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এই জন্য আমরা এখানের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 3 এটাকে তো আর কিছু করতে পারতেছি না, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1 এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে আমরা ভাঙতে পারবো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3 এটা একটা উৎপাদক, ওয়াই প্লাস 1 এটা একটা উৎপাদক, ওয়াই মাইনাস 1 এটা একটা উৎপাদক। তাহলে আমরা লিখবো, ধরি ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই, এরপর অভেদ চিহ্ন, আমরা আংশিক ভগ্নাংশের মূল কাজটা আরম্ভ করে দিলাম। তাহলে ধরি ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই, অভেদ চিহ্ন, পি অফ ওয়াইকে ভেঙে লিখলাম। এবার এ এর নিচে ওয়াই প্লাস 1, বি এর নিচে ওয়াই মাইনাস 1, আর এটাতে যেহেতু ভেজাল আছে, ঠিক আছে, এটাতে যেহেতু ভেজাল আছে, কারণ আমরা জানি যে চলকের পাওয়ারটা যদি সরাসরি, চলকের পাওয়ার সরাসরি যদি 2 হয়, মানে ব্র্যাকেটের উপরে না, সরাসরি চলকটার উপরে, তো চলকের পাওয়ার যদি 2 থাকে তখন উপরে 2টা ইংরেজি অক্ষর বসে, এটা আপনারা সবাই জানেন। যেমন এখানের মধ্যে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, এই যে এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, এই কারণে কোনো ভেজাল নাই, উপরে একটা ইংরেজি অক্ষর। ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, তার মানে কোনো ভেজাল নাই, তাহলে উপরে একটা ইংরেজি অক্ষর। কিন্তু ওয়াইয়ের পাওয়ার 2, তাহলে উপরে ইংরেজি অক্ষর বসবে 2টা। তো এখানে যদি একটু কাজ বেশি, এই জন্য আমরা ওয়াই স্কোয়ার প্লাস 3টাকে একটু শেষের দিকে লিখেছি, আর অন্য কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এটাকে হর হিসাবে লিখলাম, উপরে এ, এটাকে হর হিসাবে লিখলাম, উপরে বি, এইটাকে হর হিসাবে লিখলাম। এখন ঘটনা হচ্ছে যেহেতু ওয়াইয়ের পাওয়ার এখানে সরাসরি 2 দেখা যাচ্ছে, তাহলে লবের মধ্যে 2টা ইংরেজি অক্ষর বসবে। আর বসানোর ক্ষেত্রে সিস্টেমটা কি? সিস্টেমটা হলো আমরা ঠিক আগে যেই ইংরেজি অক্ষরটা ব্যবহার করেছি, তারপরে যেই ইংরেজি অক্ষর হয় তাকে আমরা লিখব, তার সাথে আমার অঙ্কে চলক হিসেবে যা আছে, মানে ওয়াই, এই অঙ্কটার চলক কি? ওয়াই, এই অঙ্কটার চলক হচ্ছে ওয়াই। তাহলে ওই ইংরেজি অক্ষরের সাথে ওয়াইটাকে গুণ করব, গুণ যোগ আরেকটা ইংরেজি অক্ষর,
হ্যাঁ, আমি আবারও বলতেছি, যেহেতু y এর পাওয়ার 2 তাহলে উপরে দুইটা ইংরেজি অক্ষর বসবে। একটু আগে যেই ইংরেজি অক্ষর ব্যবহার করেছি তার পরের ইংরেজি অক্ষরটা ব্যবহার করব, চলকটা গুণ আকারে লিখব, যোগ চিহ্ন দিব, এই ইংরেজি অক্ষরের পরে যেটা হয় সেই ইংরেজি অক্ষরটা লিখব। যদি এখানের মধ্যে সি লেখা থাকতো তাহলে এখানে লিখতাম dy প্লাস ই। যদি এখানে ডি লেখা থাকতো তাহলে লিখতাম EY প্লাস এফ, এভাবে করে লিখতাম। আমরা এই ইংরেজি অক্ষরের সিরিয়ালটা মেনটেন করি, তবে এটা কিন্তু বাধ্যতামূলক না যে ইংরেজি অক্ষরের সিরিয়ালটা আর কি আপনাকে মেনটেন করতেই হবে, সিরিয়ালি রাখতেই হবে, এটা এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে সাধারণত আমরা ইংরেজি অক্ষরগুলোর একটা সিরিয়াল মেনটেন করি, ABCD এইভাবে করে একটা সিরিয়াল মেনটেন করি। ওকে, তাহলে আমাদের 1 নং সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এরপর আপনারা জানেন যেই নিয়ম, সেটা হচ্ছে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা ছিল, 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা ছিল এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এটাকে কিন্তু লেখার দরকার নেই, এটাকে লেখার দরকার নাই, মানে একটু পরের লাইনে গিয়ে এটাকে লেখার দরকার নেই। আমাদের মূলত অঙ্ক এইটা চলবে, হ্যাঁ এইটা চলবে। ওকে, তাহলে আমরা 1 নংয়ের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করব। এই যে আমরা লিখলাম যে উভয় পক্ষকে গুণ করে পাই, তাহলে বাম পক্ষতে পাইলাম y3, ডান পক্ষতে পাইলাম এই অংশটুকু। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক এই মুহূর্তে আমাদেরকে একটা চিন্তা করতে হবে, সবাই একটু খেয়াল করেন। এই মুহূর্তে আমাদেরকে একটা চিন্তা করতে হবে। চিন্তাটা হলো যে আমরা এই অঙ্কটা সমাধান করতে হইলে কয়টা ইংরেজি অক্ষরের মান দরকার পড়বে। এই অঙ্কটা সমাধান করতে হলে কয়টা ইংরেজি অক্ষরের মান দরকার পড়বে। এই অঙ্কটা করতে হলে 4টা ইংরেজি অক্ষরের মান লাগবে, এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান। যখন আমরা এই 4টা ইংরেজি অক্ষরের মান বের করতে পারবো, সেই মানগুলো বসাই দিব, 1 নং সমীকরণে অঙ্কটা শেষ হবে। তাহলে 4টা ইংরেজি অক্ষরের মান লাগবে। এখন কথা হচ্ছে ইংরেজি অক্ষরের মানগুলো আমি পাবো কি পাবো না, এটা নির্ভর করে চলকের উপরে। কার উপরে? চলকের উপরে। আমি এখানের মধ্যে যখন ভেঙে ভেঙে ভগ্নাংশ আকারে লিখছি, 1 নং সমীকরণে যখন আমি ভেঙে ভেঙে ভগ্নাংশ আকারে লিখেছি, ওই ইংরেজি অক্ষরগুলোর নিচে হর হিসাবে যারা ছিল, ওই ইংরেজি অক্ষরের নিচে হর হিসাবে যারা ছিল, সেখান থেকে আমি চলকের মান যদি পাই, কয়টা মান পাই তার উপরে নির্ভর করবে আমি কয়টা ইংরেজি অক্ষরের মান পাবো। আমি যদি চলকের একটা মান পাই তাহলে আমি ইংরেজি অক্ষরগুলোর মধ্যে একটা ইংরেজি অক্ষরের মান পাবো। আমি যদি চলকের 2টা মান পাই তাহলে আমি ইংরেজি অক্ষরগুলোর মধ্যে থেকে 2টা ইংরেজি অক্ষরের মান পাবো। ধরেন আমি এমনি বলার জন্য বলতেছি যে আমি এই হরটা থেকে y এর মান একটা পাইছি, y এর মান -1। আমি এই y এর মান -1 যখন আমি 2 নং সমীকরণে বসাই দিব, এই a এর মান চলে আসবে। আমি এখান থেকে y এর মান পাইলাম 1, এই মান যখন আমি 2 নং সমীকরণে বসাই দিব তখন আমি b এর মান পেয়ে যাব। কিন্তু ঘটনা হচ্ছে এখানে y² + 3, এই y² + 3 আমরা যদি এইটা = 0 কল্পনা করি তাহলে y² - 3 y √/-3। তো রুটের ভিতরে তো মাইনাস মান গ্রহণযোগ্য না, তাহলে আমরা y এর মান পাইলাম না। আমরা এখান থেকে y এর মান পাইলাম না। যেহেতু আমরা এখান থেকে y এর মান পাইলাম না, তাহলে তো আমি c আর d এর মানও পাবো না। যেহেতু এখান থেকে আমি y এর মান পেলাম না, তাহলে আমি c আর d এর মানও পাবো না। তাহলে তো আমার এখানে অঙ্কের মধ্যে একটু সমস্যা হবে, একটু কাজকর্ম করতে হবে। এই জন্যই আমরা যেই কাজটা করি, 2 নং সমীকরণটা যখন আমরা লিখি, 2 নং সমীকরণ লেখার পরেই আমরা চিন্তাভাবনা শুরু করে দিই। 2 নং সমীকরণ লেখার পরেই আমরা চিন্তাভাবনা শুরু করে দিই যে আমরা কি এই অঙ্কের মধ্যে যেই ইংরেজি অক্ষরগুলোর মান দরকার পড়বে, আমরা কি সেই মানগুলো স্বাভাবিকভাবে পেয়ে যাব নাকি কোনো কাজকর্ম করতে হবে। যদি দেখি যে হ্যাঁ স্বাভাবিকভাবে পেয়ে যাব, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, কোনো বাড়তি কাজ করতে হবে না, ওকে ফাইন, তাহলে 2 নং সমীকরণ দিয়ে এরপর আমরা সামনের দিকে আগায় যাব, কোনো ভেজাল নাই। আর যদি দেখি যে না, আমরা ইংরেজি অক্ষরগুলোর মান স্বাভাবিকভাবে পাবো না, কয়েকটার মান পাবো, কয়েকটার মান বাকি থাকবে, কাজ করতে হবে। তো এই কাজ করতে হবে মানে সহগ সমীকৃত করতে হবে। যখন আমি সরাসরি চলকের মাধ্যমে রেজাল্ট আমি পাচ্ছি না, ইংরেজি অক্ষরের মান পাচ্ছি না, তখন আমাকে সহগ সমীকৃত করতে হবে। আর এই সহগ সমীকৃত করার জন্য আমরা অঙ্কের মধ্যে 3 নম্বর সমীকরণ, এই নাম দিয়ে একটা সমীকরণ আনব।
3 নাম্বার সমীকরণ এই নাম দিয়ে একটা সমীকরণ আনবো। এটা কখন আনবো? যখন আমি দেখব যে আমি সরাসরি চলকের মান দ্বারা সবগুলো ইংরেজি অক্ষরের মান পাচ্ছি না, আমাকে সহগ সমীকৃত করতে হবে, বাড়তি কাজ করতে হবে, তখন আমাকে এই 3 নং সমীকরণ আনতে হবে। আর এই 3 নং সমীকরণটা কি? এইটা হচ্ছে 2 নং সমীকরণ। আমি যা লিখেছি এখানে তো ব্র্যাকেট আছে, আমি করবো কি এগুলোকে ভেঙে চুরে তছনছ করে ব্র্যাকেটগুলোকে উঠাই দিয়ে সরাসরি লিখবো, সরাসরি, অর্থাৎ কোনো ব্র্যাকেট আমি রাখবো না। 2 নং সমীকরণে তো ব্র্যাকেট আছে, আমি 3 নং সমীকরণে গিয়ে আমি করবো কি প্রত্যেকটা ব্র্যাকেটকে উঠাই দিয়ে যা হয় তা লিখবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে মধ্যে খেয়াল করেন আপনারা সবাই, এখানের মধ্যে যেমন y² + 3 × y - 1 এদেরকে গুণ করা হয়েছে, আচ্ছা এখনও ব্র্যাকেট আছে। এখানের মধ্যে গুণ করা হয়েছে, তবে এখনও ব্র্যাকেট আছে। এখানের মধ্যে গুণ করা হয়েছে, তবে এখনও ব্র্যাকেট আছে। পরের লাইনে যান, পরের লাইনে গিয়ে দেখেন, এবার দেখেন a এর সাথে y³ গুণ, a এর সাথে y² গুণ, a এর সাথে গুণ, a এর সাথে গুণ, আর কোনো ব্র্যাকেট নাই। হ্যাঁ, আর কোনো ব্র্যাকেট নাই। এরপরে b দ্বারা গুণ, b দ্বারা গুণ, b দ্বারা গুণ, আর কোনো ব্র্যাকেট নাই। অর্থাৎ 3 নম্বর সমীকরণে এসে আমরা কোনো ব্র্যাকেটটাকে রাখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন যে বিষয়টা, তো এইভাবে করে করলে কি অঙ্কটা সহজ হয়? এইভাবে করতেই হবে বাধ্যতামূলক এটা কিন্তু না, এইভাবে করে করলে সহজ হয়, হ্যাঁ, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা 3 নং সমীকরণে এসে কোনো ব্র্যাকেট রাখি নাই, পুরোটাকে ভেঙে আমরা বিস্তারিতভাবে লিখে দিয়েছি। এবার চলেন আমরা 1 নং সমীকরণে হরগুলোর মাধ্যমে, মানে হরগুলো থেকে চলকের যেই মান পাবো সেই মানগুলো 2 নং সমীকরণে বসাবো। সবাই একটু খেয়াল করেন, এখানে তো 2 নং সমীকরণও আছে, আবার 3 নং সমীকরণও আছে, তাই না? এখানে 2 নং 3 নং দুইটা সমীকরণই আছে না? তাহলে কোনটাকে কখন ব্যবহার করব? 1 নং সমীকরণে হরগুলো থেকে চলকের যেই মান পাবো সেই মানগুলোকে 2 নং সমীকরণে বসাবো। আর যখনই দেখব যে শেষ, চলকের মান ব্যবহার করা শেষ, আর নাই, আর চলকের মান নাই, কিন্তু এখনও ইংরেজি অক্ষরের মান বের করা বাকি, সহগ সমীকৃত করতে হবে, তখনই আমি 3 নং সমীকরণে চলে আসব। তখন আমি কোথায় চলে আসব? 3 নং সমীকরণে চলে আসব। তাহলে চলকের মান সরাসরি যেটা পাবো সেগুলো 2 নং সমীকরণে বসাবো। যখন দেখব চলকের মানগুলো বসানো শেষ কিন্তু এখনও ইংরেজি অক্ষরের মান বের করা বাকি আছে, তখন আমরা 3 নং সমীকরণে কাজ করব। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে হর y+1 এটা = 0 যদি আমরা কল্পনা করি, y+1 = 0, আমরা যদি বলি যে y+1 = 0, তাহলে y এর মান -1, আমরা এই মানটা 2 নং সমীকরণে বসাবো। y - 1 = 0, তাহলে এইটা = 1, তাহলে আমরা y এর মান 1 2 নং সমীকরণে বসাবো। কিন্তু y² + 3 কিছুক্ষণ আগে দেখিয়েছি, এখান থেকে y এর মান বের হয় না, তাহলে আমরা y এর মান -1, y এর মান 1, এই দুইটা মান 2 নং সমীকরণে বসায় দিব। এই যে দেখেন 2 নংয়ে y = 1 বসিয়ে পাই 2 নং সমীকরণ যেটা ছিল, এই যে 2 নং, এই যে 2 নং সমীকরণে আমরা y এর মান 1 বসাই দিব। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশনটা করে ফেলবেন, একদম ইজি ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে আমরা y এর মান 1 বসিয়ে দেওয়ার পরে তো যেই কাজটা করব, এখানের মধ্যে আমরা 1টা বসাই দিতে পারি, এই যে এখানের মধ্যে 1টা বসাই দিই। আচ্ছা ওকে ফাইন, তো আমরা বসাই দিব। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করলে আমাদের সামনে রেজাল্ট চলে আসলো b এর মান 1/8, b এর মান 1/8, আমরা b এর মান পেয়ে গেলাম। এবার 2 নং সমীকরণে y এর মান -1 বসাবো, আমরা কিন্তু দুইটা মান পাইছি, তাই না? তো y এর মান -1 আমরা বসাই দিব। বসাই দিলে ক্যালকুলেশন করার পরে a এর মানও আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা a এর মানও পেয়ে গেলাম, b এর মানও পেয়ে গেলাম, এখন c আর d এর মান বাকি আছে, তাই না? c আর d এর মান বাকি, তো চলকের মান বসানো শেষ। এখন আমরা 3 নং সমীকরণে আসব। 3 নং সমীকরণে এসে আমরা যেই কাজটা করব, সবাই অনুগ্রহ করে একটু খুব মনোযোগ দিয়ে এখানের মধ্যে যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা 3 নং সমীকরণে এসে আমি দেখব চলকের সবচেয়ে বড় পাওয়ার কত। এই অঙ্কের মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? আমরা দেখতেছি চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তার চাইতে একটু ছোট হচ্ছে y², তার চাইতে একটু ছোট হচ্ছে y, তার চাইতে একটু ছোট হচ্ছে ধ্রুবপদ, অর্থাৎ এখানের মধ্যে চলক নাই, চলকের পাওয়ার 0, ধ্রুবপদ। ওকে, তাহলে এখন দেখেন আমি এটা লিখলাম, এটা আপনাকে খাতায় লিখতে হবে না, আমরা যদি এখন একটু বুঝবো, আমরা দেখব যে আমার এখনও কয়টা চলকের মান বের করা বাকি আছে। যদি আমরা দেখি যে একটা চলকের মান আর কি, একটা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি আছে, ওই যে a b c d,
যদি আমরা দেখি যে একটা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি আছে, তাহলে আমরা এই যে সর্বোচ্চ পাওয়ারযুক্ত যেই পদটা, সর্বোচ্চ পাওয়ারযুক্ত যেই চলকটা, এই চলকের সহগ সমীকৃত করব। যদি একটার মান বের করা বাকি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলকের সহগ সমীকৃত করব। যদি আমরা দেখি যে এখনও পর্যন্ত দুইটা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলকের সহগ সমীকৃত করব এবং তার চাইতে এক ছোট পাওয়ার এক ছোট এই চলকের আমরা সহগ সমীকৃত করব। যদি আমরা দেখি এখনও তিনটা ইংরেজি অক্ষরের মান বের করা বাকি আছে, তাহলে সর্বোচ্চটা, তার চাইতে ছোটটা, তার চাইতে ছোটটা, এই তিনটার সহগ সমীকৃত করব। অর্থাৎ এখানে দেখতে হবে যে আপনার কয়টা মান বের করা বাকি। যদি একটা মান বের করা বাকি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলকের আপনি সহগ সমীকৃত করবেন। যদি দুইটা মান বের করা বাকি থাকে তাহলে সর্বোচ্চটা এবং তার চেয়ে ছোটটা, এই দুইটার সহগ সমীকৃত করবেন। যদি তিনটা বাকি থাকে তাহলে এটা, অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করব। সর্বোচ্চটা থেকে আরম্ভ করব, এবার আমি দেখবো কয়টা লাগবে, ওই হিসাবে আমি করে বাড়াইতে থাকবো। ঠিক আছে, আমি বাড়াইতে থাকবো। ওকে, তাহলে আমাদের এই অঙ্কতে দুইটা মান বের করা বাকি, সি এর মান, ডি এর মান, দুইটা মান বের করা বাকি। আমরা তাহলে ওয়াই কিউবের সহগ সমীকৃত করব, আমরা ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করব। চলেন আমরা, আচ্ছা এখন এখান থেকে একটু বলি, সহগ সমীকৃত খুব মজার একটা জিনিস, সহজ একটা জিনিস। সহগ সমীকৃত করে কিভাবে করে? আচ্ছা আমরা লিখব 3 নং সমীকরণে ওয়াই কিউব এর সহগ সমীকৃত করে পাই। এরপরে কি করব? 3 নং সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে আমরা কেবলমাত্র ওয়াই কিউবের দিকে তাকাবো, আর কারোর দিকে না। আমরা ওয়াই কিউবের সহগ সমীকৃত করব, তার মানে 3 নং সমীকরণে এসে শুধুমাত্র ওয়াই কিউবের দিকেই আমরা তাকাবো, আর কারোর দিকে আমরা তাকাবো না। তাহলে আমরা দেখতেছি বাম পক্ষতে ওয়াই কিউবের সহগ হচ্ছে 1। আমরা সহগ নিয়ে কাজ করব। ওয়াই কিউবের সহগ হচ্ছে 1 ইকুয়াল টু ওয়াই কিউবের সহগ এ, ওয়াই কিউব, এই যে ওয়াই কিউব তার সহগ হচ্ছে প্লাস বি, তারপরে ওয়াই কিউব কোথায়, এই যে ওয়াই কিউব তার সহগ হচ্ছে প্লাস সি, আর আছে ওয়াই কিউব, আর নাই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম 3 নং সমীকরণ হতে ওয়াই কিউবের সহগ সমীকৃত করে পাই 1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবার আপনারা কিন্তু এ এর মান জানেন 1/8, বি এর মানও জানেন 1/8, সিটা রইল। আচ্ছা আমরা যদি এখন এই 1/8কে এই সাইডে নিয়ে আসি এবং এই 1/8কেও এই সাইডে নিয়ে আসি, এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দিই তাহলে সি এর মান বের হয়ে যাবে, ওকে, তাহলে আমরা সি এর মান পেয়ে যাব। এই যে দেখেন 3 নং এর উভয় পক্ষে ওয়াই কিউব এবং ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা যখন ওয়াই কিউবের সহগ সমীকৃত করলাম আমরা এটা পেয়েছিলাম, ক্যালকুলেশন করার পরে আমরা সি এর মান পেয়ে গেছি 3/4। হ্যাঁ, সহগ সমীকৃত খুবই সহজ একটা জিনিস। আচ্ছা এবার তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম, এবার আমরা ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করব। কার সহগ সমীকৃত? ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করব। আমি এখান থেকে দেখাচ্ছি ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত। তাহলে আমরা 3 নং সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে কেবলমাত্র ওয়াই স্কোয়ারের দিকে তাকাবো, শুধুমাত্র ওয়াই স্কোয়ারের দিকে তাকাবো, আর কারোর দিকে না, শুধু ওয়াই স্কোয়ার। আমরা 3 নং সমীকরণের বাম পক্ষতে যদি তাকাই, এখানে ওয়াই স্কোয়ারকে দেখা যাচ্ছে না? বাম পক্ষতে ওয়াই স্কোয়ারকে দেখা যাচ্ছে না? আছে, দেখা যাচ্ছে না কেন? তাহলে সহগটা 0। এখানের মধ্যে ওয়াই স্কোয়ারের সহগটা 0 হওয়ার কারণে তাকে দেখা যাচ্ছে না। ওয়াই স্কোয়ারের সহগটা 0 হওয়ার কারণে তাকে দেখা যাচ্ছে না, কারণ আপনি যদি ওয়াই স্কোয়ারকে 0 দিয়ে গুণ দেন, তাহলে তো 0 হয়ে যাবে, আর 0 তো লেখার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য আমরা যদি যাকে খুঁজতেছি বাম পক্ষতে, তাকে যদি দেখি যে নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝতে হবে তার সহগটা 0, এই জন্য সে হারায় গেছে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে বাম পক্ষতে ওয়াই স্কোয়ারকে যেহেতু আমরা খুঁজে পেলাম না, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ ওয়াই স্কোয়ার আছে, তবে তার সহগটা 0। তাহলে আমরা ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করতে গিয়ে বাম পক্ষতে 0 পেলাম সহগ। এবার ডান পক্ষতে ওয়াই স্কোয়ারের সহগ -a, এরপরে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার প্লাস বি, তারপরে ওয়াই স্কোয়ার কোথায়, এই যে ওয়াই স্কোয়ার সহগ সি, এই যে ওয়াই স্কোয়ার সহগ প্লাস সি, এই যে ওয়াই স্কোয়ার প্লাস ডি। আচ্ছা আর আছে? আর নাই।
তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা 3 নং সমীকরণ হতে ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করতে এসে এই লাইনটা পেলাম, 0 ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস সি প্লাস ডি। আচ্ছা, মাইনাস সি প্লাস সি কাটা, এটা লেখার কি দরকার, মাইনাস সি প্লাস সি কাটা। ওকে, 0 ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এ এর মান 1/8, বি এর মান 1/8, ডি এর মানটা বাকি আছে। এখন দেখেন মাইনাস 1/8 এই সাইডে আসবে, তাহলে প্লাস 1/8, প্লাস 1/8 এই সাইডে আসবে, মাইনাস 1/8 ইকুয়াল টু ডি। ঠিক আছে, ইকুয়াল টু ডি। আচ্ছা, সামনে যে 0 প্লাস আকারে আছে এটা লেখার কোনো প্রয়োজনই পড়ে না। দেখেন 1/8 মাইনাস 1/8, তাহলে এটা বাদ হয়ে যাবে, 1/8 মাইনাস 1/8, এটা থেকে এটা বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম ডি এর মান 0। ডি এর মান কত? 0। আমরা ডি এর মান 0 পেলাম। ঠিক আছে, ডি এর মান আমরা 0 পেলাম। এই যে এখানে যে দেখেন আপনারা, এখানের মধ্যে আমরা ডি এর মান ক্যালকুলেশন করার পরে পেলাম 0, ডি এর মান 0। এখন আমরা তো এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান সবার মান পেয়ে গেছি। 1 নং সমীকরণে বসাই দিব, 1 নং সমীকরণে বসাই দিব। 1 নংয়ে এ বি সি ডি, আমরা 1 নং সমীকরণে এ বি সি ডি এর মান বসিয়ে পাই। বাম পক্ষতে যা ছিল, তারপরে অভেদ চিহ্ন, এ এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম, মনে আছে সি ওয়াই প্লাস ডি, মনে আছে, মনে আছে, এ বাই এটা প্লাস বি বাই এটা প্লাস সি ওয়াই প্লাস ডি। আমরা সি এর মান বসাইলাম, ডি এর মান বসাইলাম। পরবর্তী লাইনে গিয়ে মনে রাখবেন, আমরা যেই ইংরেজি অক্ষরের মান বের করেছি সেই মানগুলো যদি ভগ্নাংশতে আসে, আমরা যে ইংরেজি অক্ষরগুলোর মান বের করেছি সেগুলো যদি ভগ্নাংশতে আসে, একটা ভগ্নাংশতে কী থাকে, লব থাকে, হর থাকে। তাহলে আমরা এ এর মান বের করলাম, এটা একটা ভগ্নাংশতে আসছে, তাহলে সেই ক্ষেত্রে লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব। আমরা এই যে 1/8 এটা বি এর মান আমরা বের করেছি, এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে লবটা উপরে থাকুক, হরটাকে আমরা একেবারে নিচে নামাই দিব। ঠিক আছে, হরটাকে আমরা একেবারে নিচে নামাই দিব। আচ্ছা, 3/4 ইন্টু ওয়াই, তাহলে স্বাভাবিকভাবে এই ওয়াইটা উপরে বসবে 3 এর সাথে, ঠিক না, গুণ হইলে উপরে বসবে। তাহলে 3y ডিভাইডেড বাই 4, 3y ডিভাইডেড বাই 4, 0 তো আর লেখার কোনো প্রয়োজন পড়ে না। 3y ডিভাইডেড বাই 4, যেহেতু এটাও একটা ভগ্নাংশ, আমরা করবো কি, লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরের লাইনে গিয়ে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 8 ইন্টু ওয়াই প্লাস 1, 1 ডিভাইডেড বাই 8 ইন্টু ওয়াই মাইনাস 1, 3y ডিভাইডেড বাই 4 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, আমরা তাহলে এই মানগুলো বের করে ফেললাম এবং বসিয়ে দিলাম। তাহলে আমাদেরকে যে আংশিক ভগ্নাংশটা বের করতে বলা হয়েছিল, প্রশ্নটার মধ্যে কি ছিল, প্রশ্নটার মধ্যে বলেছিল যে ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াইকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই, ওয়াই কিউব ডিভাইডেড বাই পি অফ ওয়াই, তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নটা ছিল কুমিল্লা বোর্ড 2020 সালের। তো এই সৃজনশীল প্রশ্নটা আমাদের সমাধান করা শেষ।